মমতা ব্যানার্জি পেল অনলি 2%। আপনি যাই বলেন, কিন্তু হেরেছে তো মমতা ব্যানার্জি। তাহলে মমতা ব্যানার্জি যে কোনো জায়গায় হেরে যেতে পারে। ভিত্তি নেই কি করে বলছেন? মমতা ব্যানার্জি তো বছরকে বছর জিতছে, তার মানে আপনি বলতে চাইছেন? এটাও তো ও তো সিপিএমও জিতেছিল। আর রাহুল গান্ধী পেল 25%। ঠিক আছে, সেখানে নরেন্দ্র মোদীও অনলি 51% সে ভোট পেল। যোগী আদিত্যনাথ সবচেয়ে সবচেয়ে জনপ্রিয়, অর্থাৎ তার কাছে কেউ তুমি তুমি নেই। এখন পর্যন্ত সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী কে ভারতবর্ষে? এই সার্ভের মধ্যে ওরা প্রত্যেক বছর এইভাবেই করে। সেখানে নরেন্দ্র মোদীর স্কোর হচ্ছে 51, মনমোহন সিং হচ্ছে 14 মাত্র, অটল বিহারী বাজপেয়ী 12, ইন্দিরা গান্ধী 10, হ্যাঁ, জওহরলাল নেহরু হচ্ছে 5। পশ্চিমবঙ্গে বিরোধী দলের সদস্যদের মধ্যে আতঙ্ক তৈরি সৃষ্টি হচ্ছে বলে সুপ্রিম কোর্টের মন্তব্য। শীর্ষ আদালত একে গণতন্ত্রের উপরে আক্রমণ বলে তকমা দিয়েছে। মানুষটা দেখতে হবে, মন্ত্রী যোগেই কি ছাড় মনোজিতের? এখানে উনি জিতছেন ক্ষমতা এবং হিংসা, সরকারি অনুদান, আর মুসলমান ভোট এবং দুর্নীতি। এইভাবেই ওনার জয় হচ্ছে। মমতা ব্যানার্জি না শুভেন্দু অধিকারী? অনেকেই বলছিলেন যে এই যে দুজনের মধ্যে কার্যত দেখা যাচ্ছে একজন বিরোধী দলনেতা আর একজন শাসক নেত্রী, কিন্তু জনপ্রিয়তার শীর্ষে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ টপকাতে পারবে না, এরকমই মন্তব্য বিভিন্ন জায়গা থেকে আসছিল। কারণ শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর থেকেই কার্যত এই জল্পনা, তিনি যখন ব্যক্তিকে সরিয়ে দলকে প্রতিষ্ঠা করতে চাইছেন বা দলের প্রতীককে আগে করতে চাইছেন, ঠিক তখনই এই মন্তব্যগুলো ভেসে বেড়াচ্ছে রাজ্য রাজনীতিতে, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ কোনোদিন খণ্ডন করতে পারবে না, মমতা ব্যানার্জির জনপ্রিয়তার কাছে কেউ পারবে না। কারণ মমতা ব্যানার্জি শীর্ষে জনপ্রিয়। মমতা ব্যানার্জি রাস্তায় নামলে দীর্ঘ মানুষ, দীর্ঘ জনবহুল রাস্তা হয়ে যায়, কারণ মমতা ব্যানার্জিকে দেখে সবাই রাস্তায় নেমে পড়ে। আমার সঙ্গে রয়েছেন ডক্টর উপেন বিশ্বাস, কথা বলবো স্যারের সাথে। স্যার, মমতা ব্যানার্জি রাস্তায় নামলে এক যে জনপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত নেত্রী রয়েছেন, তার কাছে কোনো নেতা নেত্রী নেই এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ অল্টারনেটিভ মুখ। আর মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলে জনবহুল হয়ে যায় রাস্তা। রাস্তায় জনবহুল কিভাবে হলো, কেমন করে হলো, আমি তার মধ্যে যাচ্ছি না। আমার হচ্ছে যে আমি ইনভেস্টিগেশনের লোক। আমার আমার নিজের কথা না, আমাকে দেখতে হবে যে কাগজ কলমে কি বেরিয়েছে। ইন্ডিয়া টুডে তারা ফেব্রুয়ারি 24, 2025, মানে এই বছরই কদিন আগে ফেব্রুয়ারি তারা একটা সার্ভে করে। সেই সার্ভেতে দেখা যাচ্ছে গত 10 বছর ধরে এই, এবং এই সার্ভেটা হচ্ছে 30টা রাজ্য নিয়ে, 30টা রাজ্য নিয়ে সার্ভেটা ওরা প্রত্যেক বছরই তাই করে। সেই সার্ভেজের মধ্যে যোগী আদিত্যনাথ হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ভারতবর্ষের মধ্যে। হুম, এই এইটা তো সিএম এর ব্যাপার। এইবার প্রশ্ন, এটা তো মুখ্যমন্ত্রীর ব্যাপারই আমি চলে এসেছি প্রথমেই, যেহেতু তুমি মুখ্যমন্ত্রীর ব্যাপার নিয়ে করো। তাহলে এই 10 বছর ধরে, 1 বছর না, এই যত বছর ধরে সার্ভে করছে, এইরকম 10 বছর ধরে সার্ভে করে যে পুরো ভারতবর্ষের 30টা রাজ্য নিয়ে যে সার্ভে হয়, এবছরও যে সার্ভে হয়েছে, যোগী আদিত্যনাথ সবচেয়ে সবচেয়ে জনপ্রিয়, অর্থাৎ তার কাছে কেউ তুমি নেই। এইবার হচ্ছে নিজের নিজের রাজ্যে তোমার জনপ্রিয়তা কি? আমাদের কথাটা হচ্ছে মমতা ব্যানার্জিকে নিয়ে। সেইখানে দেখা যাচ্ছে কি মমতা ব্যানার্জি এই রাজ্যে এই রাজ্যে মানে পশ্চিমবঙ্গে তার জনপ্রিয়তা অনলি 47%। যদি 47% যদি জনপ্রিয়তা হয় অ্যাজ অন টুডে এবং আজকে, তাহলে তাহলে তার উত্তর হয়ে যাচ্ছে, তার কতটা জনপ্রিয়। 47%।
আমিও সমস্তের মধ্যে নাই। কে কি বললো না বললো, কিন্তু আপনাকে তো মানতে হবে যারা সার্ভে করে, যারা এই বিষয় নিয়ে বিশেষজ্ঞ লোক, তারাই তো এই কাগজটা সারা পৃথিবীতে যায়। আমাকে তো অ্যাজ অন টুডে মানতে হবে। তাহলে 1 নম্বর। তাহলে এইটা পরিষ্কার হয়ে গেছে। আর একটা বলি, তাহলে সব জিনিস পরিষ্কার হয়ে গেছে। তাহলে আরো ভালো হবে। কি হচ্ছে, ওই সার্ভেতে ওরা আর একটা জিনিস করে। সেই জিনিসটা হচ্ছে কি, যে এবারে যে মানে লাস্ট যে এই ইলেকশনে হচ্ছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছে, এইবারে এই সার্ভেতে ওরা আবার কি বলছে কি, যে এর পরবর্তী কি সারা ভারতবর্ষের, এটা কোনো সিএম টিএম ধরে না, যে কোনো মানুষ এই সার্ভে, মানে মানুষ কি বলছে যে এই নেক্সট কে প্রধানমন্ত্রী হতে পারে। সেখানে কিন্তু কোনো মুখ্যমন্ত্রী মন্ত্রী কোথায় কি আছে না আছে তা নাই, যে কোনো লোক। তার যে সার্ভেতে বেরোলো, তাতে কি বলছে, ভারতবর্ষের লোক দেখো কত সূক্ষ্ম। সেখানে নরেন্দ্র মোদীও অনলি 51% সে ভোট পেল, আর রাহুল গান্ধী পেল 25%। ঠিক আছে, মমতা ব্যানার্জি পেল অনলি 2%, 2%, আর কেজরি পেল হচ্ছে 1%। দাঁড়িয়েছে। কথায় কথায় আমি কথাটা বলছি, এই প্রসঙ্গে ওরা ওরা আরেকটা সার্ভে করলো। এখন পর্যন্ত সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী কে ভারতবর্ষে, এই সার্ভের মধ্যে ওরা প্রত্যেক বছর এইভাবেই করে। সেখানে নরেন্দ্র মোদীর স্কোর হচ্ছে 51, মনমোহন সিং হচ্ছে 14 মাত্র, অটল বিহারী বাজপেয়ী 12, ইন্দিরা গান্ধী 10, হ্যাঁ, জওহরলাল নেহরু হচ্ছে 5। এই অবস্থা দাঁড়িয়েছে। রাইট। এইবার হচ্ছে আমি বলছি যে এই যে কথাগুলো আমি বললাম, তার মানেটা যে ভারতবর্ষের লোকের এবং আমাদের যে সংবিধান, সেটা নির্ভর করে আছে অশোকের উপর। আমাদের যে রাষ্ট্রীয় প্রতীক, হ্যাঁ, সেটা হচ্ছে অশোক স্তম্ভ। আর ধর্মচক্র আমাদের যে জাতীয় পতাকার মাঝখানে রয়েছে, সেইটা হচ্ছে আমাদের জাতীয় পতাকা, সেখানে ধর্মচক্র রয়েছে। অশোকের ধর্ম কি, মানে অশোকের, আমি একটা কথা বলি, অশোক একটা মানদণ্ড, যে আপনি যদি রাজনীতি করেন, আপনি যদি মানে লিডার হন, তাহলে আপনাকে এইরকম হতে হবে। তাকে আমি বলছি তার একটা টেমপ্লেট। টেমপ্লেট মানে একটা, যে কতটুকুন তোমাকে হতে হবে, তাহলেই তুমি মাপকাঠি। রাইট, তুমি ঠিক ধরেছো, মানদণ্ড, মাপকাঠি মানদণ্ড বলতে পারো। টেমপ্লেট ইংরেজিতে বলা হয় টেমপ্লেট। আমি অতি মানে আহ আহ, নমস্কার করে যারা যারা দেখছেন বা শুনছেন, তাদেরকে এই অশোকের এই টেমপ্লেটটা, কথাটা ইংরেজিতে ব্যবহার করলাম, আমরা কিন্তু তার ব্যাখ্যা বাংলায় করে দিয়েছি। এইটা হচ্ছে কি, ধম্ম। ওনার সেই টেমপ্লেটের নাম হচ্ছে ধম্ম। তার মানে হচ্ছে নৈতিক শাসন প্রণালীর আমাদের সংবিধানের মূল নৈতিক। সেখানে নৈতিক হতে হবে। সেখানে যদি আপনার রাজ্যে সিস্টেমিক ফ্রড হয়, তাহলে আপনি এই টেমপ্লেটের নিচে চলে গেলেন, অনেক নিচে চলে গেলেন। ঠিক আছে। আর আমাদের যে গণতন্ত্র ছিল, তার মধ্যে একটা বড় গণতন্ত্র ছিল বৈশালী গণতন্ত্র, আমাদের ঐতিহ্য। এইবার ওনার ওনার টেমপ্লেটটা কি, যে সবাই আমার সন্তান। অশোক বলছে সবাই আমার সন্তান, এই মন্ত্রই একজন শাসকের সর্বশ্রেষ্ঠ মন্ত্র। আমি যেমন আমার সন্তানদের পরিপূর্ণ কল্যাণ ও সুখ শান্তি সমৃদ্ধি কামনা করি, তেমনি শাসক হিসাবে সব মানুষের পরিপূর্ণ কল্যাণ আমি চাই। কাজে অন্যের কল্যাণ করার চেয়েও, মানে নিজের পরের কল্যাণ করাটাই সবচেয়ে বড়। এই হচ্ছে অশোকের টেমপ্লেট। এই টেমপ্লেট দিয়ে আপনারা বিচার করেন,
তাহলে আমি যদি এইখান থেকে চলে যাই, এই কদিন আগে কদিন আগে সুপ্রিম কোর্ট কি বলছে, বঙ্গে ভোটের পরে হিংসাকে গণতন্ত্রে হামলা বলল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে যে গণতন্ত্রের প্রতি হামলা হয়েছে তার মানে তা ভেঙে গেছে। আর উনি ইংরেজি কথাটা এরকম বলছে কি, যে এর গোড়া, সেই গোড়াটাই হচ্ছে নড়বড় হয়ে গেছে। তো যদি গণতন্ত্রই না থাকে তাহলে আপনি কি লিডার? আপনি লিডার এ, লিডার বি, লিডার সি, অবান্তর অবান্তর। এইখানে আমি একটু পড়ে শুনছি, পশ্চিমবঙ্গে বিরোধী দলের সদস্যদের মধ্যে আতঙ্ক তৈরি সৃষ্টি হচ্ছে বলে সুপ্রিম কোর্টের মন্তব্য। শীর্ষ আদালত একে গণতন্ত্রের উপরে আক্রমণ বলে তকমা দিয়েছে। গণতন্ত্রের উপরে আক্রমণ হয়েছে। যদি গণতন্ত্রই যদি না থাকে তাহলে আপনি কতটুকুন ভালো, কতটুকুন মন্ত্র, এই সমস্ত অবান্তর। এক, এইবার হচ্ছে আপনাকে তো মানতে হবে যে মমতা ব্যানার্জি এখনো তৃণমূলের মধ্যে আছে। অর্থাৎ তৃণমূলের পার্টি যা কিছু করবে, সেই যে আমি বলছি যে কেউ চুরি করে, কেউ যদি ডাকাতি করে, তাহলে তো সে দায়ী হতে পারে না, কিন্তু তার দায়বদ্ধতা তার পার্টির লোক করছে। তাহলে আপনাকে বলতে হবে যে আমার লোকের পার্টি, সরি, আমার লোক করেছে, আমি দেখবো যাতে তারা না করে। তাহলে দায়বদ্ধতা তো তোমার। এইবারে মুর্শিদাবাদের যা কিছু হলো, যা হিংসা হলো, সেই হিংসায় এই আমাদের পশ্চিমবঙ্গের যে ক্যালকাটা হাইকোর্ট, আমাদের হাইকোর্ট, সেই হাইকোর্ট একটা কমিটি বানিয়েছিল। সেই কমিটি বানিয়ে তারা যে রিপোর্ট দিল, যে রেসিডেন্টস অফ, আমি ইংরেজিটা পড়ে নিচ্ছি তার বাংলা করে দেবো, রেসিডেন্টস অফ শামশেরগঞ্জ, হিজলতলা, শিশিতলা কেম মাস্কিং দেয়ার ভার্সেস লোকাল কাউন্সিলর, এই লোকাল কাউন্সিলর মেহবুব আলম কেম, সেই হচ্ছে এই কাজটা করলো, এই সমস্ত ভাঙচুর অমুক তমুক করলো, দাঁড়িয়ে থেকে করলো। সে কোন পার্টির লোক? তৃণমূলের লোক। এবং তারপরে যে হাজির হলো এমএলএ এসে হাজির হলো, সেই এমএলএ সে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেখান থেকে চলে গেল। তাহলে কে দায়ী হবে? এখানে তো মুখ্যমন্ত্রীর দায়বদ্ধতা তো নিতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে, যে তৃণমূলেরই লোক যারা ওখানকার লিডার, তারাই এই কাজটা করিয়েছে। এবং সেই সময় সেই যে এমএলএ, সে কোনো কিছু সব দেখে শুনে চলে গেল। এই দায়িত্বটা কে? কেউ বলতে পারে, মুখ্যমন্ত্রী বলতে পারে ওইটা তো আমি করি নাই, কিন্তু আপনার লোকেরা করেছে। আমি আর যদি লিডার একজন হই, আমার লোকেরা যদি কিছু করে, তার জন্য আমাকে বলতে হবে যে আই এম সরি, যে আমার লোকেরা এটা করেছে আর তারা এটা করবে না। এ হচ্ছে মুর্শিদাবাদ। এখানে আমি ছাড়ছি না। এই তৃণমূল লোকেরা একটা ইলেকশনে জেতার পরে এসে বোমা নিয়ে লাফাতে এসে ছুঁড়ে মারলো। তাহলে এই মেয়েটা, এই তামান্না মারা গেল, তার জন্য এই কে হবে দায়ী? তো এই পার্টি, দায়ী তো পার্টি। অর্থাৎ সেই যে দায়ী যদি পার্টি হয়, পার্টির যিনি চিফ, তাকে দায়িত্ব নিতে হবে, বলতে হবে যে এই কাজটা আমরা ভুল করেছি, আমরা অন্যায় কাজ করেছি। অর্থাৎ এখানেও তার দায়িত্ব, পুরোপুরি দায়িত্ব, সরাসরি দায়িত্ব। কিছু না করলে সেটা অন্য জিনিস, সেখানে সে নিজে কিছু করে নাই, সেটা অন্য জিনিস, ক্রাইম। কিন্তু তোমার পার্টির লোক তো করেছে, তুমি পার্টির হেড, তাহলে তোমার পার্টি থাকলো কোথায়? তিন, এই যে সন্দেশখালি, মানে সেইটা আবার অর্ডার দিয়েছে, হাইকোর্ট অর্ডার দিয়েছে তদন্ত করতে। সেখানেও কি করা হচ্ছে, যে যাদেরকে ধরা উচিত তারে তুমি ধরো নাই। সেটা কে করেছে? তোমার পুলিশ করেছে। তাহলে সেই জায়গায় কে দায়িত্ব নিতে হবে?
অতএব সন্দেশখালী কিন্তু এখনো হন্ট করছে, তার মানে সন্দেশখালীর ব্যাপারটা শেষ হচ্ছে না। সেই কদিন আগে, এবারে এইখানেই শেষ না, সন্দেশখালী এখানেই শেষ। দাঁড়াও 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 দাঁড়াও, আবার এই যে কদিন আগে মাত্র 7 মানে গতকালকে রিপোর্ট কি বেরিয়েছে যে সন্দেশখালী ত্রাস শেখ শাহজাহানের বিরুদ্ধে 6 বছর আগে একসঙ্গে 3জনকে খুনের একটি ঘটনার হাইকোর্টের নির্দেশে এফআইআর দায়ের করল সিবিআই। 2019 সালে 8ই জুন সন্দেশখালীর বাসিন্দা দেবদাস মণ্ডল, প্রদীপ মণ্ডল ও সুকান্ত মণ্ডল খুন হয়েছিল বলে অভিযোগ। সিবিআই সূত্রে দাবি তিনি 3জনকে পিটিয়ে খুন করেছে। তো তাতে এইখানে এফআইআর এর শাহজাহানের নামে নেই, আবিজাবি লোকদের বলতে করেছে, সে এই এই এখানকার পুলিশ করেছে, তার দায়িত্ব থেকে তুমি পুলিশ মন্ত্রী এবং তুমি মুখ্যমন্ত্রী, তাহলে এ দায়িত্ব তৃণমূল পার্টিকে নিতে হবে। এইবারে আসি কোথাকার এই যে কলেজ, কসবা কলেজের মাত্র একটা দিনের কথা বলছি, কি রিপোর্ট বেরিয়েছে। প্রভাবশালী বলল পুলিশই, তারা বলছে মন্ত্রী যোগেই কি ছাড় মনোজিতের। এইবারে আমি একটু এখানে ধরতে চাচ্ছি, মানুষটা দেখতে হবে, মন্ত্রী যোগেই কি ছাড় মনোজিতের। এই প্রসঙ্গে আমি আবার বলবো, ইন্ডিয়া টুডে আজকে যে ইস্যু বেরিয়েছে সেখানে তারা এইটা বলতে গিয়ে সেখানেও তারা একটা ছোট্ট করে একটা জিনিস এখানে প্লেস করেছে, তার নাম হচ্ছে 21 নম্বর ওয়ান। এই 21 নম্বর ওয়ান যদি কেউ পড়ে তাহলে সম্পূর্ণভাবে এখানে বলা হচ্ছে যে এই লোকটা হচ্ছে তার সঙ্গে সব বড় বড় তৃণমূল পার্টির লোকের সঙ্গে যোগাযোগ, তাদের সাথে করেই সে আগেও অনেক তার আগে সে অনেক রকমের মানে তার বিরুদ্ধে মামলা ছিল, সে সবকিছু সে করেছে, সেই করেছে। তাহলে কি হচ্ছে যে তুমি এখান থেকে সরতে পারছো না। তাহলে এই যদি হয় তাহলে এই অবস্থা হচ্ছে পশ্চিমবঙ্গের, এবং সব দায়িত্ব নিতে হবে যিনি এখানকার। একটা কথা জিজ্ঞাসা করছি আপনাকে, যে এই যে মুখ্যমন্ত্রীকে সব দায়িত্ব, কিন্তু জেতার ক্ষেত্রে তো মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর এখানে রাজ্যে নাকি কেউ কোনোদিন জিততে পারবে না। এখনো ইলেকশন হয় অ্যাজ অন টুডে, মানে এটাও কিন্তু এই সার্ভে হয়, কিন্তু যে আমার নিজের সার্ভে অনুযায়ী, যেটা আমি 1 বছর আগে সুমনের ওই আমাদের তোমার চ্যানেলেও বলেছি, আমি আজকে আবার আমি সেটা দেখাবো যে এখানে উনি জিতছেন ক্ষমতা এবং হিংসা, সরকারি অনুদান আর মুসলমান ভোট এবং দুর্নীতি, এইভাবেই ওনার জয় হচ্ছে। এইগুলো বাদ দেন, শি ইজ নো ফায়ার। আমি বলি কি, এগুলো ছাড়া কোনো না, যদি অ্যাজ অন টুডে যদি ভোট হয় তাহলে মমতা ব্যানার্জি জিতবে, কিন্তু কালকে কি হবে সে আমি বলতে পারবো না। এই কথা কেউ বলতে পারে না যে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জিই জিতবে। তাহলে কি হচ্ছে, মমতা ব্যানার্জি কি সমস্ত বিধানসভাতে তার লোকেরা জিতছে? নিজে শুভেন্দু অধিকারীর কাছে, শুভেন্দুর কথাটা আমি একটু পরে আসবো, একটু করে সোজা করো। যে প্রথমে হচ্ছে যে তাদেরও 70টা সিট বা 80টা সিট যাই হোক, 50ই হোক বা 60 হোক, যাই হোক, সেই সিটগুলোতে তৃণমূল হেরেছে। তাহলে সেখানে মমতা ব্যানার্জি চলে নাই, তার কথায় ভোট মানুষ দেয়নি। এইবার আসছে কি আর একটা কথা, সবচেয়ে বড় কথা, এটা জলে ফেলে দিলে হবে না। মমতা ব্যানার্জি তো লড়াই করেছে,
নন্দীগ্রামে, সেখানে কে ক্যান্ডিডেট তার বিরুদ্ধে? শুভেন্দু। শুভেন্দু। তাহলে সেই শুভেন্দু ভার্সেস মমতা ব্যানার্জি সেখানে ফাইট হয়েছে। আপনি যাই বলেন, কিন্তু হেরেছ তো মমতা ব্যানার্জি। তাহলে মমতা ব্যানার্জি যে কোনো জায়গায় হেরে যেতে পারে, যে কোনো জায়গায় হেরে যেতে পারে, এটা বাস্তব কথা, অবাস্তব কথা নয়। এই জন্যই স্যারের কথায় আমি একমত, কারণ মমতা ব্যানার্জি ভয় পেয়ে কার্যত খড়দাতে শোভন চট্টোপাধ্যায়, আপনি জানবেন স্যার, শোভন চট্টোপাধ্যায়কে খড়দায় পাঠিয়ে নিজে ভবানীপুরে দাঁড়ালেন, আর রিস্ক নিলেন না নেক্সট টাইম। না, ওটার মধ্যে আমি নাই। আমার প্রশ্নটা হচ্ছে কি, যে আমি তো নিজে যখন আমি যে লাস্ট টাইমে যখন আমি তো 2011-তে দাঁড়িয়েছিলাম, 2015 মানে পরের বারে যখন আমি দাঁড়াতে চাইনি, চোর যাবো, কারণ আমি জানতাম যে আমাকে তৃণমূলই হারাবে, আমি জানতাম সেটা, কিন্তু তবু ছাড়ে নাই আমারে। এবং নিজে আমি আগের বারে প্রথমবার যেবার আমি 2011 সালে যখন আমি ইলেকশন করলাম, কেউ যায়নি, মানে তৃণমূল থেকে কেউ আমার কনস্টিটিউয়েন্সিতে যায় নাই ক্যানভাস করার। আমি নিজের মতো করে নিজের পয়সায় নিজের করে, পয়সাও নেই সে কথা তো সবাই ভারতবর্ষের কিংবা পৃথিবীর মানুষ জানে যে আমি সবাই নিয়েছে, আমি পয়সা শুধু ওই সারদার পয়সা আমি নেইনি। তো সেইখানে উনি পরের বারে হঠাৎ একদিন বললেন যে মমতা ব্যানার্জি আসবে। মমতা ব্যানার্জি এসে বক্তৃতা করলেন আমার জন্য এবং বললেন ভূপেন্দা যদি না যেতে তাহলে আমি কাকে নিয়ে ক্যাবিনেট করব। তারপরেও তো আমি হেরে গেলাম, তারপরেও তো আমি হারলাম। অতএব মমতা ব্যানার্জিকে কাকে জেতাতে পারি এই কথা ঠিক নয়, আর সব জায়গায় সে জিতবে এই কথাও ঠিক না। আর প্রত্যেকবারেই মমতা ব্যানার্জি শাসন ক্ষমতায় থাকবে, তার যে পশ্চিমবঙ্গের পপুলারিটি সেটাও ঠিক নয় আমি তো সেটা তো আগেই বলে দিয়েছি, তার পপুলারিটি কথা আমি বলে দিয়েছি, এবং সেই অল ইন্ডিয়া বেসিসে তার পপুলারিটিও আমি তাই হিসাব করে আমি বলে দিয়েছি, তা আমার কথা নয়। অতএব কথাটা হচ্ছে কি, যারা এই প্রত্যেক দিন তোমাদের ক্যামেরার সামনে দাঁড়ায়, তারা আমার মনে হয় একটু যদি তথ্য দিয়ে কথা বলেন, তাহলে মানুষের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে কি হয়, আপনারা যদি এদিকে দিদিকে মারামারি করেন বা একটা ভুল তথ্য দেন মানুষের কাছে, যার কোনো ভিত্তি নেই, তাহলে মানুষের কিন্তু অসাধারণ ক্ষতি হয়। ভিত্তি নেই কি করে বলছেন? মমতা ব্যানার্জি তো বছরকে বছর জিতছে, তার মানে আপনি বলতে চাইছেন? এটাও তো ও তো সিপিএমও জিতেছিল। না, আর একটা কথা বলি, এই যে আমরা বাঙালিরা বড় বড় কথা বলি, আমার একজন, কারণ আমরা তো অল ইন্ডিয়া সার্ভিসের লোক ছিলাম, এই বাঙালিদের মধ্যে দেখো কেমন, যে যখন একটা পার্টি আসলো সেই পার্টিকে ভোট দিতে থাকে প্রায় 10-12 বছর ধরে। কংগ্রেস চলেছে, অনেক দিন ধরে কংগ্রেস চলেছে, এটা মানতে হবে। কিন্তু রাজস্থানে কি হচ্ছে, প্রত্যেক বছর তারা পাল্টাচ্ছে, এই বছর এই পার্টি, এই বছর এই পার্টি, এইরকম করে আমি তোমাকে 15-20টা স্টেট দেবো যে তারা প্রত্যেক বছর পরিবর্তন হচ্ছে। তো আমরা নাকি বড় প্রগ্রেসিভ লোক? তা তো নয়। আমরা যে পার্টি আসলো অনেকদিন ধরে সেই পার্টি চলছি। স্যার, যেখানে গণতন্ত্রই নেই, যেখানে এত চুরি দুর্নীতি, অযোগ্যদেরকে বাঁচাতে কালকে হাইকোর্টে সওয়াল হয়েছে। এই যে গতকাল, হ্যাঁ, এটা তো সুপ্রিম কোর্টের অর্ডার। আচ্ছা, আমার কাছে আর একটা আমি বুঝতে পারি না, আমি নিজে সামান্য গবেষক হয়ে, যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে যারা এই যে টেন্টেড, মানে যারা যারা টেন্টেড, অযোগ্য, তারা শুধু বসতেও, এই পরীক্ষাও বসতে পারবে না, এবং তাদের টাকা ফেরত দিতে হবে এবং সুদ সহ ফেরত দিতে হবে। সেই জিনিস নিয়ে কেন আবার হাইকোর্টে যেতে হবে? কেন আবার হাইকোর্টে যেতে হবে? সে হাইকোর্ট তো তাই বলেছে যে সুপ্রিম কোর্ট এই কথা বলেছেন, যা ওনারা বলেছেন তাই করতে হবে। হ্যাঁ, তাহলে তাহলে কি পড়ে গেল? এইটাতে আমরা কিভাবে জবাব দেব, যে যারা হচ্ছে চুরি চামারি করলো, যারা রঞ্জন সৎ, যারা, আমি ওই মনে পড়ে রঞ্জন সৎ, তো যারা রঞ্জন সৎ তাদেরকে নিয়ে আপনি আবার এই করছেন। সুপ্রিম কোর্টের অর্ডার, হ্যাঁ, এইখানে একটা কথা, উনি তো নিজেই বলে ফেললেন একদিন যে আমি মানি না। যখন সুপ্রিম কোর্টের এই অর্ডারটা আসছিল, উনি একবারে অন রেকর্ড বলেছেন যে আমি সুপ্রিম কোর্ট মানি না।
যদি আচ্ছা সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের এই কনস্টিটিউশনের সংবিধানের কি সেই ব্যাখ্যা করে, অন্য লোকের হাতে তো সেটা নেই। যদি আপনি সুপ্রিম কোর্টই যদি না মানেন তাহলে তার সম্বন্ধে আমার কোনো মন্তব্য আমার কাছে নেই। যদি সুপ্রিম কোর্টই না থাকে তাহলে তো কনস্টিটিউশন থাকলো না, কোথায় যাব আমি? এইবার একটা কথা হচ্ছে, ক্ষমতায় আসলে কি হয়, দৌরাত্ম্য বাড়ে। এই কদিন আগে একটি কাগজ, আমি নাম করব না, তারা নাম দিয়েছে ক্ষমতার দৌরাত্ম্য। পশ্চিমবঙ্গে হুমকি সংস্কৃতি, ধর্ষণ সংস্কৃতির দৌরাত্ম্য যে অপ্রতিহত তা দেখালো দক্ষিণ কলকাতার সরকারি আইন কলেজের মধ্যে এক ছাত্রীর গণধর্ষণ। শাসক দলের সঙ্গে প্রধান অভিযুক্তের ঘনিষ্ঠতা, কলেজে তার অপরিমিত প্রতাপ, কলেজের চত্বরের মধ্যে নারী নিগ্রহের অকল্পনীয় ঔদ্ধত্য, কসবা কলেজের ঘটনার প্রতিটি বিরণ গত বছরের আরজিকর ঘটনাকে মনে করতে বাধ্য। তাহলে আর কি হয়? এইখানেই হচ্ছে গণতন্ত্র। যদি আপনি ওই যে বলা হয়, ইংরেজিতে বলা হয়, যদি ক্ষমতা মানে ক্ষমতায় হলে তার কি হয়, করাপশন বাড়বে। আর যদি সম্পূর্ণ ক্ষমতা হয় তাহলে সম্পূর্ণ করাপশন হবে। তাহলে এইখানেই হচ্ছে সুপ্রিম কোর্ট বলল সিস্টেমিক ফ্রড, জালিয়াতি।